আসসালামু আলাইকুম। দিস ইজ লিখিত পরীক্ষার সাধারণ বিজ্ঞান অংশের ইলেকট্রনিক টেকনোলজি। আজকের অংশে আমরা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 দেখব। টপিক 1 এ আছে হলো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, ভোল্টেজ, কারেন্ট, ওহম ল, ইলেকট্রিক্যাল পাওয়ার এন্ড এনার্জি। আর টপিক 2 তে হচ্ছে কির্চফ ভোল্টেজ ল এবং কির্চফ কারেন্ট ল নিয়ে। 46 এ কির্চফ ভোল্টেজ ল এবং কির্চফ কারেন্ট ল ব্যাখ্যা করতে বলা হয়েছিল। টপিক 1 থেকে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো একটু দেখি। 29 বিসিএস আসছিল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কি। 45 এ আসছে আদর্শ ভোল্টেজ উৎস বলতে কি বোঝায়। 28 এর প্রশ্ন হচ্ছে ওহমস ল কি, ওহম ল বলতে কি বোঝেন। তারপর 40তম বিসিএস আসছে ওহম ল বর্ণনা করুন, গ্রাফের মাধ্যমে ওহমস ল প্রদর্শন করুন। এরপর 34 এ আসছে একটি বাতির গায়ে 220 ভোল্ট 25 ওয়াট লেখা আছে, কথাটির অর্থ কি। প্রশ্ন উত্তরে যাই আমরা। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কি? যেসব উপাদান দিয়ে একটি বৈদ্যুতিক সার্কিট তৈরি করা হয় তাদেরকে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বলা হয়, যেমন রেজিস্টর বা রোধক, ক্যাপাসিটর বা ধারক। বিভব বা ভোল্টেজ কি বা তড়িৎ বিভব কি? অসীম দূরত্ব থেকে কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক আদান মানে হচ্ছে 1 কুলম্ব চার্জকে আনতে যদি 1 জুল কাজ করতে হয় সেই পরিমাণ তাকে বলা হয় ওই বিন্দুর বিভব। অসীম থেকে কোনো ধনাত্মক আদানকে কোনো তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দুর বিভব বলা হয়। একে ভি দ্বারা প্রকাশ করা হয়। অসীম থেকে যদি আমরা কিউ পরিমাণ আদান নিয়ে আসি এবং কিউ পরিমাণ আদান আনতে যদি আমাদের ডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদন করা হয়, সেক্ষেত্রে তড়িৎ বিভব হবে ভি ইকুয়াল টু, আদানটা থাকবে নিচে, আদানের পরিমাণ, কাজের পরিমাণ থাকবে উপরে, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এবং বিভবের একক হচ্ছে ভোল্ট। আদর্শ ভোল্টেজ উৎস বলতে কি বোঝায়? যে ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য তাকে আদর্শ ভোল্টেজ বলা হয়, ভোল্টেজ উৎস বলা হয়। আর আদর্শ ভোল্টেজ উৎসের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হয় না, যেমন 12 ভোল্ট ভোল্টেজের একটা আদর্শ ভোল্টেজের উৎস থেকে 12 ভোল্ট ভোল্টেজই পাওয়া যাবে, কোনো ধরনের ড্রপ হবে না, অর্থাৎ পুরো সময়টা জুড়ে 12 ভোল্টই থাকবে, সাপ্লাইটা সেম থাকবে। তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট কি? যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ ইলেকট্রনের ফ্লো হয় তাকে বলা হয় কারেন্ট প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট। কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি টি সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তবে তড়িৎ প্রবাহের পরিমাণ হচ্ছে I ইকুয়াল টু কিউ বাই টি, অর্থাৎ সময়ের সাপেক্ষে চার্জ পরিবহনের হারকেই তড়িৎ প্রবাহ বলা হয়। আর তড়িৎ পরিবাহীর বা তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ইলেকট্রিসিটি, তড়িৎ বা বিদ্যুৎ কত প্রকার ও কি কি? দুই ধরনের বিদ্যুৎ আছে, একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে জলবিদ্যুৎ। এটা মূলত তড়িতের প্রধান দুইটা প্রকার, একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে জলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ হচ্ছে স্থান পরিবর্তন করে না, যেখানে উৎস সেখানেই থেকে যায়, উৎসস্থলেই থেকে যায়, সেটাই হচ্ছে স্থির বিদ্যুৎ। আর জলবিদ্যুৎ বা চলতড়িৎ কি? যে বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত করানো যায় এবং পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ হয় তাকে বলা হচ্ছে চলবিদ্যুৎ। অর্থাৎ চলবিদ্যুতে ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, স্থির বিদ্যুতে ইলেকট্রনগুলো এক জায়গায় সন্নিবিষ্ট থাকে, উৎসস্থলেই থেকে যায়। পরিবাহী পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহের ফলে বিদ্যুৎ সৃষ্টি হয় চলতড়িতের ক্ষেত্রে। এরপর প্রবাহ অনুসারে চলবিদ্যুৎ আবার দুই প্রকার, অর্থাৎ তড়িৎ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চলতড়িৎ আর একটা হচ্ছে স্থির তড়িৎ। আবার চলতড়িতের প্রবাহ অনুসারে দুই ধরনের তড়িৎ পাওয়া যায়, একটা হচ্ছে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, আর একটা হচ্ছে এসি বা অল্টারনেটিভ কারেন্ট। এসি কারেন্ট হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে কারেন্টের মান এবং দিক পরিবর্তন হয়, একবার পজিটিভ দিক আরেকবার নেগেটিভ দিক, আবার পজিটিভ আবার নেগেটিভ, এভাবে চলতে থাকে, অর্থাৎ দিক পরিবর্তন করছে, পজিটিভ নেগেটিভ। তো এটা কারেন্টের মানও পরিবর্তন হচ্ছে, দিকও পরিবর্তন হচ্ছে, কারণ এক একটা পয়েন্টের মান এক এক রকম এবং দিকও পরিবর্তন হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। এরপর ডিসি হচ্ছে সময় পরিবর্তনের সাথে সাথে কারেন্টের মান ও দিক অপরিবর্তিত থাকে, সবসময় সামনের দিকে যাচ্ছে অথবা উপরের দিকে যাচ্ছে এবং মান ভ্যালুটা হচ্ছে সেম। কারেন্টের মান এবং দিক অপরিবর্তিত থাকলে তাকে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট বলা হয়। ওহমস ল কি? ওহম ল বলতে কি বুঝেন? 28 এর প্রশ্ন।
প্লাস হচ্ছে 40তম বিসিএস 2 বার আসছে, এটা আবার রিপিট হতে পারে, 47ও আসতে পারে, 50তেও আসতে পারে। ওহমের সূত্র হলো তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে এবং কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হয়, ধরি আই কিসের সমানুপাতিক হবে? দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন দুই প্রান্তের বিভব পার্থক্য মানে হচ্ছে বি এ বি ইকুয়াল টু, যদি আমরা ধরি ভি, তাহলে ভি এর সমানুপাতিক প্রবাহিত কারেন্টের পরিমাণ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ আই ইজ প্রপোর্শনাল টু ভি। আই ইজ প্রপোর্শনাল টু ভি। এখন প্রপোর্শনাল সাইনটা ওঠানোর জন্য আমরা একটা ইকুয়াল সাইন দিব, এটাকে প্রপোর্শনাল সাইন বলা হয়। ইকুয়াল সাইন দেওয়ার পর আমাদের একটা কনস্ট্যান্ট বসাতে হয়। এখানে পরিবাহকত্ব বা পরিবাহী জন্য আমরা জি ইউজ করছি। তো জি হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক, আর জি এর ভ্যালুটা হচ্ছে রোধকত্বের বিপরীত। তো রোধকত্বের বিপরীত হলে জি ইকুয়ালটা আমরা লিখতে পারবো 1/r ইকুয়াল টু ভি, আই ইকুয়াল টু 1/r ইন্টু ভি। তাহলে আরটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, আই আর ইকুয়াল টু ভি, সুতরাং ভি ইকুয়াল টু আই আর। এই ভি ইকুয়াল টু আই আর আমরা ছোটবেলা থেকে অনেক পড়ছি, অনেক কমন একটা ফর্মুলা, এটাই হচ্ছে ওহমসের সূত্র। তো এখানে আমি যে ভি লিখছি, ভি ইকুয়াল টু হবে ভি এ মাইনাস ভিবি। তো ভি এ মাইনাস ভিবি, এই যে পার্থক্যটা, দুই প্রান্তের বিভব পার্থক্যটা, সেটাকে আমি ভি দিয়ে প্রকাশ করছি। এরপর এক ওহম কাকে বলে? যে কোনো একটি পরিবাহীর দুই প্রান্তের এক ভোল্ট বিভব পার্থক্যের জন্য এর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, তখন ওই পরিবাহীর রোধকে 1 ওহম বলে। অর্থাৎ বিভব পার্থক্য যদি দুই প্রান্তে 1 ভোল্ট হয় এবং 1 অ্যাম্পিয়ার যদি কারেন্ট প্রবাহিত হয়, তখন এই পরিবাহীর মধ্যে যে পরিমাণ রোধ ফিল হবে বা রোধ কাজ করবে, সেই রোধের মান হচ্ছে 1 ওহম। ওহমের সূত্রের কিছু গাণিতিক সমস্যাগুলি আপনারা দেখে নিতে পারেন, আমি একটা বুঝাই দিই। যেমন এখানে 20 ওহম রোধের জন্য বৈদ্যুতিক বাতি 0.5 তড়িৎ প্রবাহ গ্রহণ করে, দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করুন। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? যে আর এর ভ্যালু দেওয়া আছে 200 ওহম, তারপর অ্যাম্পিয়ার দেওয়া আছে, অর্থাৎ আই দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার। বিভব পার্থক্য ভি বের করতে হবে, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই এর ভ্যালু হচ্ছে 0.5, আর এর ভ্যালু হচ্ছে 200, মাল্টিপ্লাই করে দিলে আসবে হচ্ছে 100 ভোল্ট। এটাই হচ্ছে উত্তর। বেসিক্যালি এখানে দুইটা ভ্যালু দেওয়া থাকবে, আরেকটা ভ্যালু বের করতে হবে। ফর্মুলাটা লিখে ভি ইকুয়াল টু আই আর দিয়ে যেটা বের করতে হবে সেটাকে এক পাশে রেখে বাকিগুলো অন্য পাশে নিয়ে গিয়ে মান বসালে অ্যান্সারটা চলে আসবে। অ্যাম্পিয়ার, কুলম ও ভোল্টের সংজ্ঞা দিন। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম চার্জ প্রবাহিত হলে যে প্রবাহ মাত্র পাওয়া যায় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। 1 সেকেন্ডে, ওই যে আই ইকুয়াল টু আমরা কিউ বাই টি ফর্মুলাটা পড়ছিলাম, তাহলে নিচে টি হচ্ছে 1 সেকেন্ড আর চার্জ হচ্ছে কিউ, কিউ হচ্ছে 1 কুলম। 1 সেকেন্ডে যদি 1 কুলম চার্জ প্রবাহিত হয়, তাহলে যে বিদ্যুতের যে প্রবাহ মাত্রা পাওয়া যাবে সেটাকেই বলা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। কুলম, কুলম কি? তড়িৎ চার্জের একক। কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে 1 সেকেন্ড ধরে চললে এর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে 1 কুলম বলে। তাহলে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে তাকে 1 কুলম বলা হয়। তাহলে কিউ ইকুয়াল টু আইটি, 1 অ্যাম্পিয়ার 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে ওটাকে বলা হচ্ছে 1 কুলম চার্জ। এরপর ভোল্ট। ভোল্ট হলো বিভব পার্থক্যের একক। একক কুলম ধনাত্মক চার্জকে অসীম দূরত্ব থেকে বৈদ্যুতিক ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 1 জুল কাজ সম্পন্ন হয়, তবে উক্ত বিন্দুর বিভবকে বলা হচ্ছে 1 ভোল্ট। বিভব ক্ষমতা ও বিভব শক্তি কি? বৈদ্যুতিক ক্ষমতা কি? বৈদ্যুতিক ক্ষমতা বা তড়িৎ ক্ষমতা হলো কোনো পরিবাহক বা তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে 1 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহের ফলে যে কাজ সম্পন্ন হয় তাকে বৈদ্যুতিক ক্ষমতা বলে, অর্থাৎ পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ বাই টি দিয়ে কি বোঝায়? টি হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে যদি আমি 1 জুল কাজ করতে পারি, তাহলে যে পরিমাণ শক্তি বা বৈদ্যুতিক ক্ষমতা প্রদর্শিত হবে সেটাকে বলা হচ্ছে 1 ওয়াট। তাহলে সময়ের সাপেক্ষে কাজের পরিমাণটাকেই বলা হচ্ছে ক্ষমতা।
কোনো পরিবাহিক বা তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে 1 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহের ফলে যে কাজ সম্পন্ন হয় তাকে বৈদ্যুতিক ক্ষমতা বলা হয়। আরো শর্টকাটে বললে তড়িৎ যন্ত্রের কাজ করার হারকে বলা হয় বৈদ্যুতিক ক্ষমতা। হার কেন বলা হচ্ছে? যেহেতু টি দিয়ে ভাগ করা হচ্ছে, যেখানে টি ডিভিজিবল হবে বা টি নিচে থাকবে, টি দিয়ে ভাগ করা হবে, সেটাকে হার বোঝায়। সময়ের সাপেক্ষে কাজের পরিবর্তন, কাজ করার হার। বৈদ্যুতিক ক্ষমতার একক হলো ওয়াট। আর বৈদ্যুতিক শক্তি বা এনার্জির ক্ষেত্রে একটা ডেফিনেশন হচ্ছে কোনো পরিবাহক বা তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহক বা তড়িৎ যন্ত্রে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি। তাহলে দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে, তড়িৎ ক্ষমতা হচ্ছে কাজ সম্পন্ন করার জন্য তড়িৎ প্রবাহের ফলে 1 সেকেন্ডে যতটুকু কাজ সম্পন্ন হয়, অর্থাৎ কাজটা সম্পন্ন হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে ওর ক্ষমতা। আর শক্তি হচ্ছে কাজ করার যে সামর্থ্য লাভ করে, সামর্থ্যটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি। আর বৈদ্যুতিক শক্তির ক্ষেত্রে W = VQ। ওয়াট, ওয়াট ঘন্টা এবং কিলোওয়াট ঘন্টা, এই তিনটার মধ্যে ডিফারেন্স কি? আসলে বেসিক্যালি এখানে বুঝতে হবে কিলোওয়াট ঘন্টা কাকে বলে, যেটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক ইউনিট, যেটার মধ্য দিয়ে বৈদ্যুতিক বিলগুলো ইস্যু করা হয়। তো প্রথমে ওয়াটটা দেখি। কোনো পরিবাহক বা তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে 1 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহের ফলে যদি 1 জুল কাজ সম্পন্ন হয় তাকে 1 ওয়াট বলা হয়। অর্থাৎ 1 জুল বাই 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ করা হয় তাহলে যেই ক্ষমতাটা প্রদর্শিত হবে সেটাকে বলা হচ্ছে 1 ওয়াট। আর একইভাবে আমরা যদি কিলোওয়াট ঘন্টার ক্ষেত্রে বলি কিলোওয়াট ঘন্টা, তাহলে বিষয়টা হচ্ছে এমন যে 1 ঘন্টা ধরে যদি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা বস্তুকে বা ইলেকট্রিক ডিভাইসকে আমরা যদি 1 ঘন্টা ধরে চালাই, তখন যে খরচটা হবে সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎস 1 ঘন্টা ধরে চলতে থাকলে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলা হয়। আর 1 কিলোওয়াট আওয়ারকে আমরা 1 ইউনিট বলি। তো পরীক্ষায় মাঝে মাঝে আসে 1 ইউনিটের দাম যদি 5 টাকা হয় তাহলে 50 ইউনিট খরচ করলে কত টাকা খরচ হবে, তখন আমরা জাস্ট 5 টাকাকে 50 ইউনিট দিয়ে গুণ করে দিব। তো আবার এই 1 ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ারকে 1 বিওটিও বলা হয়। বিওটি হচ্ছে বোর্ড অফ ট্রেড। যে বোর্ড অফ ট্রেড সারা বিশ্বে কিলোওয়াট ঘন্টাকে বিদ্যুৎ শক্তির একক হিসেবে ব্যবহার করা হয় এবং এই একক ব্যবহার করে বিদ্যুৎ কেনা বেচা হয়। এই একককে বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয়, বিওটি। 1 বিওটি ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার। তাহলে এটা একটু ক্যালকুলেশন দেখে দিতে পারি। 1 কিলোওয়াট আওয়ার, তো 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, আর আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। 1 আওয়ার সমান হচ্ছে 3600 সেকেন্ড। 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। তাহলে আমরা গুণ করলে পাবো 3 × 6 × 10⁶ জুল। জুল বলতে এখানে আসলে ওয়াট সেকেন্ড বোঝাচ্ছে। ওয়াট সেকেন্ডকে আমরা চাইলে জুল দিয়ে রিপ্লেস করতে পারি। ওয়াট সেকেন্ড যে কথা, জুল একই কথা। এরপর 220 ভোল্ট 25 ওয়াট লিখা একটা বাতির মধ্যে থাকলে আমরা এটা দিয়ে কি বুঝবো? এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে 220 ভোল্ট বিভব পার্থক্যে বাতিটি সংযুক্ত করলে বাতিটি সবচেয়ে বেশি আলো বিকিরণ করতে পারবে এবং তা হবে প্রতি সেকেন্ডে 25 জুল হারে। বৈদ্যুতিক শক্তিকে সে আলো ও তাপশক্তিতে রূপান্তর করতে পারে। তাহলে এটা হচ্ছে ওর ক্ষমতা 25 ওয়াটটা। 25 ওয়াট হচ্ছে 25 জুল পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 25 জুল পর্যন্ত সে বৈদ্যুতিক শক্তিকে আলো এবং তাপশক্তিতে রূপান্তর করবে। এরপর আমরা এখানে বেশ কিছু ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথগুলো আমরা চাইলে করতে পারি। ব্যয়িত শক্তি W = PT/1000। এই ফর্মুলাতে আমরা যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো বসালেই আনসার চলে আসবে। P হচ্ছে পাওয়ার, ক্ষমতা, T হচ্ছে টাইম, তারপর W হচ্ছে কাজের পরিমাণ। টপিক 2 হচ্ছে কির্চফ ভোল্টেজ ল আর কির্চফ কারেন্ট ল। এই দুইটা জিনিস একটু ব্যাখ্যা করতে বলে, যেমন 46 আসছিল যে কির্চফ ভোল্টেজ ল এবং কির্চফ কারেন্ট ল চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে লিখো। কার্চফের প্রথম সূত্র হচ্ছে কারেন্টের সূত্র। তাহলে 1C আমরা এভাবে লিখতে পারি, 1C 2V। 1C 2V এভাবে মনে রাখতে পারি। প্রথম সূত্রটা লিখুন। তো কারেন্টের সূত্র নাকি ভোল্টেজের সূত্র, পরীক্ষার হলে এটা কনফিউশন হতে পারে। তাহলে কনফিউশন না হওয়ার জন্য আমরা এভাবে মনে রাখি 1C 2V। অর্থাৎ প্রথমটা হচ্ছে কারেন্টের ল, কির্চফ কারেন্টস ল।
দ্বিতীয়টা হচ্ছে ভোল্টেজ ল, কির্চফ ভোল্টেজ ল। কারেন্ট লটা কি? তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত বিদ্যুৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। ধরি আমরা কোন একটা, এখানে আমরা যদি একটা সার্কিট ড্র করি, তো এখান থেকে যে কারেন্টটা প্রডিউস হচ্ছে এটা যদি I1 হয়, এদিকে যদি I2 হয়, এদিকে যদি I3 হয়, তাহলে এই জাংশন থেকে তিনটা কারেন্ট যাচ্ছে। একটা হচ্ছে কারেন্ট আসছে, আর দুইটা কারেন্ট হচ্ছে এই জাংশন থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে কারেন্ট I1 ইকুয়াল টু লিখা যাবে কারেন্ট I2 প্লাস I3। কেন? এখানে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, তাহলে এদিকে যদি 4 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যায় এই সাইডে, আর এই সাইডে যদি 6 অ্যাম্পিয়ার যায়, তাহলে বুঝাই যাচ্ছে যে 10 অ্যাম্পিয়ারটা এদিকে 4 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে, আর বাকি 6 অ্যাম্পিয়ার যেটা বাকি আছে সেটা হচ্ছে এইদিকে যাচ্ছে। তো আমরা লিখতে পারি 10 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার প্লাস 6 অ্যাম্পিয়ার। তো এটাই হচ্ছে মূল কথা এখানকার কারেন্ট ল। তো এটাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল টু 0, এটাকে আমরা এভাবেও লিখতে পারি I1 প্লাস মাইনাস I2 প্লাস মাইনাস I3। অর্থাৎ এখানকার যে তিনটা কারেন্ট ছিল, এই তিনটা কারেন্টের যোগফল ইকুয়াল টু 0 আসছে। তাহলে এটাই বলছে যে কোনো একটা জাংশনে বা কোনো একটা বিন্দুতে, বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত বিদ্যুৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল 0, অর্থাৎ সামেশন অফ I ইকুয়াল টু 0। আই এর যোগফলগুলো, সবগুলো আই এর যোগফল, সামেশন চিহ্ন, এটা সামেশন ইকুয়াল টু 0। তো এটা দিয়ে আমি যদি এই ফিগার থেকে বোঝার চেষ্টা করি, এই জাংশনে কে কে আসছে, এখানে আসছে I1 আসছে, I2 আসছে, I1 আসছে, I3 আসছে, I2 বের হয়ে যাচ্ছে, I4 বের হয়ে যাচ্ছে, I5 বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি I1 প্লাস I3, এই দুইটা আসছে যেহেতু এদেরকে পজিটিভ ধরলাম, আর যে যারা বের হয়ে যাচ্ছে তারা নেগেটিভ, মাইনাস করে দিব, I2 মাইনাস I4 মাইনাস I5। এটা এইদের সবগুলো সমষ্টি হবে 0, অর্থাৎ যোগফল বিয়োগফল মিলে 0 হয়ে যাবে। কার্শফের দ্বিতীয় সূত্র হচ্ছে ভোল্টেজ ল। ভোল্টেজ লটা কি বোঝায়? এটা 36 আসছে, 37, 38, 41, 4 বার আসছে, 46 আসছে, অর্থাৎ 5 বার আসছে এই প্রশ্নটা। কার্শফের দ্বিতীয় সূত্র হলো কোনো বদ্ধ বর্তনীতে অন্তর্ভুক্ত তড়িৎচালক শক্তির বীজগাণিতিক সমষ্টি এবং বর্তনীর বিভিন্ন অংশগুলোর প্রবাহমাত্রা ও রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টির সমান। এর অর্থ হলো তড়িৎচালক শক্তির যে বীজগাণিতিক সমষ্টি আছে, যদি আমরা এখানে 2-3টা ব্যাটারি ধরি, এই 2-3টে ব্যাটারি থেকে যে পরিমাণ তড়িৎচালক শক্তি আমরা পাবো, অর্থাৎ আমি যদি এখানে E1, এখানে আরেকটা ধরলাম E2, তাহলে আমার তড়িৎচালক শক্তি হচ্ছে E1 প্লাস E2। এরা হচ্ছে তড়িৎচালক শক্তি উৎপন্ন করছে। এদের সমষ্টি অর্থাৎ এদের যোগফলটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, বাকি অংশটা পড়ি, বিভিন্ন অংশের প্রবাহ মাত্রা ও রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টির সমান। অর্থাৎ এই রোধ এই দুইটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1 বা I, সেম কারেন্ট এখানে দুইটার মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে এর মধ্য দিয়ে বিভব কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে এবং এর মধ্য দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেই জিনিসটার যোগফলই হবে তড়িৎচালক শক্তির সমান। তাহলে আমরা এখানে দেখি I, তাহলে এইভাবে বলা যায় যে R1 এর মধ্য দিয়ে V1 ড্রপ হবে, R2 এর মধ্য দিয়ে V2 ভোল্টেজ ড্রপ হবে। V1 মানে হচ্ছে I ইন্টু R1 প্লাস V2 মানে হচ্ছে I ইন্টু R2। এই যে এই ভ্যালুটা কোত্থেকে লিখছি, ওই যে ওহমসের সূত্র আমরা পড়লাম একটু আগে, V ইকুয়াল টু IR, এই V ইকুয়াল টু IR ই বসাচ্ছি, V ইকুয়াল টু IR। তো V1 যেহেতু, V1 এর ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্স ছিল R1, তাই আমরা এখানে IR1 বলছি। আর এটার ক্ষেত্রে V2 এর ক্ষেত্রে আমাদের রোধ ছিল R2, তাই আমরা এখানে IR2 বলছি। অর্থাৎ E1 প্লাস E2 ইকুয়াল টু IR1 প্লাস IR2। তাহলে আমরা যদি এই দুইজনকে যোগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সামেশন অফ E, আর এদিকে যেটা সেটাকে যোগ করলে আমরা পাবো সামেশন অফ IR। তো এবার আমরা যদি বইয়ের সাথে মিলিয়ে পড়ি, এগুলো প্রয়োজন নেই, এত ডিটেলস এত ব্যাখ্যা লাগবে না, বেসিক জিনিসটা দিলেই হবে যে কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎচালক শক্তির বীজগাণিতিক সমষ্টি, তড়িৎচালক সমূহের বীজগাণিতিক সমষ্টি E1 প্লাস E2 ইকুয়াল টু সামেশন অফ E এর যোগফল, সামেশন অফ E। বর্তনীর বিভিন্ন অংশের প্রবাহ মাত্রা I এবং রোধ R এর গুণফল বলতে I আর R এর গুণফল, I এবং R এর গুণফল, এখানে দুইটা গুণফল পাচ্ছি, এই গুণফলগুলোর বীজগাণিতিক সমষ্টির সমান। তাহলে এখানে একটা গুণফল পাচ্ছি, এখানে একটা গুণফল পাচ্ছি, এই দুইটা গুণফলের বীজগাণিতিক সমষ্টির সমান। তার মানে বীজগাণিতিক সমষ্টি বলতে IR1
IR2 এই দুজনকে আমরা যোগ করলে পাচ্ছি I*R। তো এভাবে এখানে আরো থাকতে পারে IR3, IR4, এভাবে যতই দিই না কেন আমরা এখানে লাস্টে সবগুলোকে একসাথে যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মোট কারেন্ট ইনটু মোট রেজিস্ট্যান্স। তো এটাই হলো কির্চফের ভোল্টেজ ল। তাহলে আমি একটু আবার রিপিট করি কির্চফের কারেন্ট ল, ভোল্টেজ ল। কারেন্ট ল হলো কোন বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত বিদ্যুৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। বীজগাণিতিক যোগফল শূন্য হয় অর্থাৎ সামেশন I ইকুয়াল টু জিরো। সামেশন I ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল হচ্ছে কোন বদ্ধ বর্তনীতে, এখানে অবশ্যই বদ্ধ বর্তনী কথাটা লিখতে হবে, অন্তর্ভুক্ত তড়িৎচালক শক্তির বীজগাণিতিক সমষ্টি। বীজগাণিতিক সমষ্টি কিসের? তড়িৎচালক শক্তির ইকুয়াল টু সামেশন অফ ই বর্তনীর বিভিন্ন অংশের প্রবাহ মাত্রা I, রোধ R এর গুণফলের বীজগাণিতিক সমষ্টি। বীজগাণিতিক সমষ্টি মানে হচ্ছে সামেশন অফ IR, এটা হচ্ছে বীজগাণিতিক সমষ্টি। তাহলে সামেশন অফ ই ইকুয়াল টু সামেশন অফ IR, এটাই হচ্ছে সেকেন্ড ল বা কির্চফ ভোল্টেজ ল, KVL। এরপর আমরা আরেকটা দেখি যে ওহমসের সূত্র ব্যবহার করে হুইস্টন ব্রিজের নীতি, আরেকটা হলো কির্চফ ভোল্টেজ ল ব্যবহার করে হুইস্টন ব্রিজের নীতি প্রতিপাদন। 45 আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট। 47 অথবা 50-তে রিপিট হতেই পারে। তো আমরা কির্চফের ব্রিজটা আগে বা হুইস্টন ব্রিজটা একটু আগে দেখি। হুইস্টন ব্রিজ হচ্ছে চারটি রোধককে শ্রেণীবদ্ধভাবে এমন ভাবে সজ্জিত করা হয় যাতে একটি আবদ্ধ লুপ তৈরি করা হয়। এখানে চারটা রোধ, একটা, দুইটা, তিনটা, চারটা, এদেরকে এমন ভাবে যুক্ত করা হলো যাতে করে এটা একটা ক্লোজ লুপ হয়ে গেল, যেখান থেকে শুরু হচ্ছে সেখানে এসে শেষ হচ্ছে এই লুপটা। চারটি রোধকে শ্রেণীবদ্ধভাবে এমন ভাবে সজ্জিত করা হয় এবং একটা আবদ্ধ লুপ তৈরি করা হয়। আবদ্ধ লুপের চারটি সংযোগস্থল তৈরি হয়। সংযোগস্থল বলতে এভাবে করে আমরা যদি চারটাকে কানেক্ট করি, এখানে চারটা সংযোগস্থল আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা সংযোগস্থলের মধ্যে দুইটা বিপরীত সংযোগস্থলের মাঝখানে তড়িৎ কোষ বসাবো। ধরি এটা আর এটা, এটার মাঝখানে আমি এখানে বসালাম একটা তড়িৎ কোষ, ব্যাটারি বসালাম। আর এবং অপর দুইটি সংযোগস্থল মানে এই যে এটা এবং এটা, এই দুইটার মাঝখানে আমরা বসাবো একটা গ্যালভানোমিটার। তার মানে এখানে মাঝখানে একটা গ্যালভানোমিটার বসাই দিব। তো এরপরে যে বর্তনীটা তৈরি হবে সেটাকে হুইস্টন ব্রিজ বলা হচ্ছে। সহজ ভাষায় বললে চারটি রোধকে আমরা আবদ্ধ লুপ তৈরি করার মতো করে যুক্ত করব, যুক্ত করে এখানে চারটা সংযুক্ত বিন্দু পাবো। তার মধ্যে যে কোনো দুইটা বিপরীত বিন্দুতে আমরা একটা ব্যাটারি বসাবো, অপর দুইটা বিন্দুতে আমরা গ্যালভানোমিটারকে বসাবো। এখন যে কোনো দিক দিয়ে কানেক্ট করা যাবে, এটা কোনো সমস্যা না। এটাই হচ্ছে হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজে কির্চফের সূত্র ব্যবহার করে এটার সূত্রগুলো প্রতিপাদন করব। এটা সূত্র হচ্ছে বিভিন্ন ভাবে লেখা যায়। এখানে পি, কিউ, আর, এস, এখানে চারটা রোধ আছে। এই চারটা রোধকে আমরা চাইলে পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস এভাবে লিখতে পারি। এটাও হচ্ছে হুইস্টন ব্রিজের একটা ফর্মুলা, এভাবে লেখা যায়। অথবা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস লেখা যায়। তো মূলত আমাদের এটাই প্রুফ করতে হবে, এইদার এটা না হয় এটা, এই দুইটার একটা প্রুফ করতে হবে। বইয়ে ওরা এটা দিয়ে করছে, এটাও লেখা যাবে, একই কথা দুটোটাই। তাহলে এখানে দেখি, এখানে পি রোধ দিল, কিউ রোধ দিল, আর দিল, এস দিল, মাঝখানে এখানে একটা গ্যালভানোমিটার দিল। গ্যালভানোমিটারের কাজ হচ্ছে তড়িতের বিক্ষেপটা মানে তড়িৎ আছে কি নেই সেই জিনিসটা নির্ণয় করে দেয় গ্যালভানোমিটার। আর এ এবং সি এর মাঝখানে এখানে একটা ব্যাটারি বসাচ্ছে ই। তারপর এখানে কেটা চাবিটা দেওয়া যায়, না দিলেও অসুবিধা নেই, একই কথা। তাহলে বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে আমরা যদি কার্শফের প্রথম সূত্র অর্থাৎ কেসিএল অ্যাপ্লাই করি, 1C আমরা এইভাবে পড়ছিলাম, তাহলে প্রথম সূত্র হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করলে আমরা এখানে পাচ্ছি যে এখানে I1 আসছে, IG বের হয়ে যাচ্ছে এখানে এদিকে, আবার I2 বের হয়ে যাচ্ছে এদিকে। তার মানে আমরা লিখতে পারি I1 মাইনাস I2 মাইনাস IG ইকুয়াল টু 0। এখন IG এর ভ্যালুটা 0 হয়ে যায় কখন? যখন হচ্ছে এরা কিসে থাকে, এটা কি বলে, গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হয়, অর্থাৎ বিক্ষেপ 0 থাকে, IG এর ভ্যালু 0 হয় কখন? যখন হচ্ছে আমাদের এই সূত্রটা প্রতিপাদিত হবে। তাহলে
আমাদের এখানে যে 4টা রোধ আছে, 4টা রোধের মান এমন ভাবে হ্রাস বৃদ্ধি করব যাতে করে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য আসে, অর্থাৎ আইজি এর ভ্যালু 0 আসে। তাহলে এই যে এখানে আমরা লিখছিলাম I1 - I2 - IG, এখানে আইজি এর ভ্যালুটা 0 বসাবো, আইজি ইকুয়াল টু 0। আইজি ইকুয়াল টু 0 বসালে আমাদের আইজিটা চলে যাবে, শুধু I1 - I2 থাকবে। তাহলে I2 কে যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারবো I1 = I2। একইভাবে আমরা ডি বিন্দুতে অ্যাপ্লাই করতে পারবো। ডি বিন্দুতে I3 লিখতে পারবো I3 প্লাস IG = I4, এটা লিখতে পারবো। অথবা I3 প্লাস IG মাইনাস I4 = 0। এখানে IG এর ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারছি I3 মাইনাস I4 = 0 অথবা I3 = I4। তো এখানে দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে I1 = I2, I1 এর ভ্যালু এবং I2 এর ভ্যালু সেম, I3 এবং I4 এর ভ্যালু সেম। এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় আমার I1 এদিকে আসছে, এই আসার ভ্যালুটা যদি অন্য কোনো দিকে না যায়, তাহলে পুরো ভ্যালুটা এদিকে চলে যাবে। অর্থাৎ I1 এর ভ্যালু আর I2 এর ভ্যালু, এটা 2 হবে, I2 এর ভ্যালু সেম হবে। অর্থাৎ এদিকে কোনো ভ্যালু যাচ্ছে না, মানে কোনো কারেন্ট যাচ্ছে না, পুরো কারেন্ট I1 টা এদিকে চলে যাচ্ছে। তাহলে I2 = I1 লেখা যাবে। একইভাবে I3 = I4 লেখা যাবে। এই জিনিসগুলো এখানে ওরা ব্যাখ্যা করছে। এরপর কার্শফের দ্বিতীয় সূত্র হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করছে এখানে। কেভিএল কিভাবে অ্যাপ্লাই করছে? এখানে দুইটা বদ্ধ বর্তনী বা লুপ নিচ্ছে ওরা। তো লুপগুলো যদি আমরা এভাবে দেখি, এখানে আইজি, তারপর এদিকে এটা, এদিকে হচ্ছে I1, এদিকে হচ্ছে I3। তো এখানে হচ্ছে, আমরা একটু ওয়ার্ডগুলো দেখি, পি আর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে জি। তো আমরা এই লুপগুলো নেওয়ার সময় যে কোনো একদিক থেকে নিব, হয়তো ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। এখন ক্লকওয়াইজ যদি নেই, এই অনুযায়ী আমরা প্রথমে নিতে পারবো I1 ইন্টু আর, সরি পি, তারপর হচ্ছে এদিকে আসতেছে, তো এটা একই সাথে একই দিকটা ঠিক আছে। তো জি এর সাথে আইজি ইন্টু জি, এদিকে যাওয়ার সময় দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি এদিকে, কিন্তু কারেন্টটা আসছে বিপরীত দিক থেকে। তাহলে বিপরীত দিক থেকে আসার কারণে এটা তো প্লাস হবে, আর এখানে মাইনাস হবে, I3 ইন্টু আর, এটা পুরোটা ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ একই ডিরেকশনে থাকলে, এটা একই ডিরেকশন আছে, এরপরে একই ডিরেকশন আছে, কিন্তু আমি যখন এদিকে যাচ্ছি আমার কারেন্ট আসতেছে উল্টো দিক থেকে, তাই এই ভ্যালুটা মাইনাস হবে, এই ভ্যালুটা মাইনাস হবে। এগুলোর আসলে আরো বিস্তারিত ব্যাখ্যা আছে। তো এত ব্যাখ্যা তো আমাদের বিশেষ লিখিততে এত ব্যাখ্যা লাগবে না। তো আমরা সহজভাবে এইভাবেই পড়ি, এটা খুব সহজে মনে রাখা যাবে এভাবে। তো আইজি এর ভ্যালুটা 0 হওয়ার কারণে এটা পুরোটা 0 হয়ে যাবে। I1 P = আমরা লিখতে পারবো I3 আর, তাহলে এখানে লেখা যাবে P/R = I3/I1। তো একইভাবে সেকেন্ড লুপেও আমরা একই জিনিস অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করলে এখানে আমরা পাবো যে, কোথায়, I1 = I3, এই যে I1Q = I3S, এটাও অ্যাপ্লাই করা যাবে। I1P = I3R, এটাও অ্যাপ্লাই করে এই যে এইভাবে P/R = I3/I1, Q/S = I3/I1। তো I3/I1 দুইজনের ক্ষেত্রেই সেম থাকবে, এই দুইজনের ক্ষেত্রেই সেম। তো যার কারণে আমরা লিখতে পারবো এই যে P/R = Q/S, এটা লেখা যাবে এখানে। আর যদি আমি একটু ওদের ব্যাখ্যাটা ওদের মতো করে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা এখানে তো পেলাম যে, এটা পেলাম, সেকেন্ডটাতে আমরা পাবো যে Q/S = I3/I1। তাহলে এখানে I3/I1 আছে, এখানেও I3/I1 আছে, তাহলে আমরা লিখতে পারবো P/R = Q/S। এই টার্মটা আসছে প্রথম অর্ধেক লুপ থেকে, পরের অর্ধেক লুপ, এই যে এই লুপটা থেকে পাবো আমরা এই ইকুয়েশনটা। দুইটা ইকুয়েশনকে আমরা যখন সমতা করব, তখন আমরা P/R = Q/S লিখতে পারবো, অর্থাৎ হুইস্টনের ব্রিজটা প্রতিপাদিত হলো। ওহমসের সূত্র দিয়ে হুইস্টন ব্রিজের প্রতিপাদন যদিও কখনো আসে নাই, সহজ ভাষায় যদি আমি একটু বলার চেষ্টা করি এখানে, যে আমরা এভাবে লিখতে পারি, I1 = লিখতে পারবো V/R, এটা হচ্ছে ওহমসের সূত্র, V/R। তাহলে I1 যাচ্ছে এটার মধ্য দিয়ে, এই দুইটা, এই যে এ বিন্দু এবং বি বিন্দুর মধ্য দিয়ে, এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে VA মাইনাস VB ডিভাইডেড বাই আর হচ্ছে পি, মানে এখানে রোধের ভ্যালু হচ্ছে পি, এই জন্য এটা বসালাম। আবার I3 ও সেম না, I1 আর I3 সেম, তাহলে আমরা লিখতে পারি I1 = I3 = VA মাইনাস VB ডিভাইডেড বাই পি, এই যে উপরের অংশটা লিখলাম। এখন I3 এর জন্য লিখবো VB মাইনাস VC, VB মাইনাস VC, অর্থাৎ দুইটা বিন্দুর বিভবটা একটা থেকে একটা বিয়োগ করলাম ডিভাইডেড বাই কিউ, তাহলে এটা ইকুয়াল টু এটা লেখা যাবে।
এই জিনিসটা ওরা এখানে লিখছে, এটা ইকুয়াল টু এটা। তারপর এই VA BV এই অংশটা এই পাশে নিয়ে আসছে, P টা উপরে নিয়ে আসছে। তাহলে আমরা পাচ্ছি এখানে VA মাইনাস VB, এই নিচে অংশ এটা নিচে চলে যাবে, এই যে নিচে চলে আসছে এই জায়গায়। তাহলে আমরা এটা লিখতে পারছি VA মাইনাস VB ডিভাইডেড বাই VB মাইনাস VC ইকুয়াল টু P বাই Q। একইভাবে এখানে আমরা বের করতে পারি VA মাইনাস VB VB মাইনাস VC, অর্থাৎ নিচের অংশটা এই অংশের জন্য কাজ করছে। এই অংশের জন্য আমরা যখন কাজ করব তখন হচ্ছে আমরা এই টার্মটা পাবো। তাহলে দেখা যাচ্ছে এই দুইজনের মধ্যে VA মাইনাস VB ডিভাইডেড বাই VB মাইনাস VC, এখানেও সেম VA মাইনাস VB ডিভাইডেড বাই VB মাইনাস VC, এই দোনোটা হচ্ছে সেম, বাম পক্ষ সেম। তাহলে আমরা ডান পক্ষ সেম লিখতে পারবো, অর্থাৎ P বাই Q ইকুয়াল টু R বাই S। তাহলে সূত্রটা প্রতিপাদিত হয়ে গেল। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি? এখানে হচ্ছে কির্চফের কারেন্ট ল এবং ভোল্টেজ ল অ্যাপ্লাই করা হচ্ছিল, আর এখানে হচ্ছে ওহমসের সূত্র ব্যবহার করে, ওহমসের সূত্র দিয়ে উইজডেন ব্রিজের নীতিটা প্রতিপাদন করে দেখানো হচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা ইলেকট্রিক্যাল টেকনোলজি 3 নাম্বার টপিকটা পড়বো সায়েন্স আওয়ার বই থেকে। এখানে মূলত সার্কিট ব্রেকার গুলো, তারপর হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার, তারপর হচ্ছে জেনার ডায়োড, এদের ব্যবহারগুলো দেখব। ধন্যবাদ।